নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। অনুব্রত মণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডলেই আছেন, এখনো পর্যন্ত কিন্তু একেবারে দিব্যি খোশ মেজাজে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এসডিপিও অফিসে গিয়েছিলেন গত পরশুদিন, তারপর পার্টি অফিসে গেলেন। চাল চলনটা কয়েকদিন দেখবেন এমনটা বলছেন। ফোন কিন্তু এখনো বাজেয়াপ্ত হয়নি, গ্রেফতারির তো প্রশ্নই নেই। অনুব্রত মণ্ডল দিব্যি রয়েছেন, কিন্তু তার পাশাপাশি ইতিমধ্যেই শাসক এবং বিরোধী কুকথা কিন্তু একেবারে চলছে। আবারও নতুন করে জল্পনা তৈরি হয়েছে জগন্নাথ মন্দির দীঘার, আর সেখানে প্রসাদ বিতর্কে তৃণমূল বিজেপি একেবারে সম্মুখ সমরে। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দিই। রাধামোহন রায় রয়েছেন, শতরূপা সৈকতগিরি এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাই অনুব্রত মণ্ডলের অ্যাটিটিউড, অনুব্রত মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজ। এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। কয়েকটা দিন একটু চালচলনটা দেখবেন বলছেন। কার চালচলন দেখবেন বলুন তো? দেখুন, কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার আমার উপর মন্ডল বলছে সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আইসিকে অনুব্রত মণ্ডলের এই গালিগালাজ নজিরবিহীন, এক কথায় ভাষা সন্ত্রাস। কিন্তু তারপরও অনুব্রত মণ্ডল বহাল তবিয়তেই রয়েছেন। নিজের সময় মতো এসডিপিও অফিসে গেছেন, 2 ঘন্টা কাটিয়েছেন, তার ফোন অবধি জমা নেয়নি পুলিশ। আর এত কাণ্ডের পর অনুব্রত মণ্ডল যে মন্তব্য করেছেন তাও জল্পনা উস্কে দেওয়ার মতো। আমি দুদিন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর এসডিপিও অফিসে হাজিরার পর শটান পার্টি অফিসে চলে যান অনুব্রত মণ্ডল। তারপর পার্টি অফিস থেকে বেরিয়ে একেবারে গুনে গুনে 7টি শব্দ খরচ করেন বীরভূমের বাঘ। আমি দুদিন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর। আর এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে। কার চালচলন দেখার কথা বললেন অনুব্রত মণ্ডল? নির্দিষ্ট কারো উদ্দেশ্যে বললেন? কৌশলে কি বলতে চাইলেন তিনি? অনুব্রত মণ্ডল কি ইচ্ছে করেই চালচলন শব্দবন্ধ ভাসিয়ে দিলেন? সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের নতুন মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। ভাস্কর মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুকে দিয়ে আলোচনাটা শুরু করবো। রবীন্দ্রনাথ বাবু, এই মুহূর্তে যিনি চালচলন দেখার কথা বলছেন সেই অনুব্রত মণ্ডল, তিনি ঠিক কোন জায়গায় রয়েছেন? তার বিরুদ্ধে দুটো জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যদিও তাতে তার কিচ্ছু আসে যায় না। তার কারণ হচ্ছে কোনো ব্যবস্থা পুলিশ এখনো পর্যন্ত নেয়নি। প্রায় 10 দিন পেরিয়ে 8 দিনের বেশি পেরিয়ে গিয়েছে। এই ঘটনার পর আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে ভাঙন কিন্তু ক্রমাগত চলছে। আগে 250 পরিবার চলে গিয়েছিল, গত পরশু 150 পরিবার, মোট 400 পরিবার তারা কিন্তু চলে গিয়েছে। একেবারে সরাসরি মানুষজন বলছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বীরভূমের, তারা বলছেন অনুব্রত মণ্ডল নয়, তারা কাজল শেখের নেতৃত্ব চান। এহেন পরিস্থিতিতে জেলা সভাপতি তিনি আর নন, কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, তার এই দাপট। দেখুন, এই দাপটের পিছনে কিন্তু একটা শেকি ভাব আছে। শেকি ভাব আছে মানে ওই যে চালচলন দেখি তাড়াতাড়ি বলবার চেষ্টা, অর্থাৎ ওর দুটো শত্রু এখন এই মুহূর্তে। আমি বলছি বীরভূমের বাঘের দুটো শত্রু। এক হচ্ছে কাজল শেখ, ক্রমশ বেড়ে যাচ্ছে এবং তার পিছনেও স্ট্রং একটা সাপোর্ট আছে, সাপোর্ট সিস্টেম রয়েছে, সুতরাং সেটা উনি বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত, এই যে গোটা বিষয়টা বলেছে, এটা যে জনমানসে খুব বাজে প্রতিক্রিয়া ফেলেছে, এটা সম্বন্ধে কিন্তু উনি ক্রমশ সচেতন। অর্থাৎ এতবার করে বিভিন্ন চ্যানেলে, অল ইন্ডিয়া চ্যানেলে, অল ইন্ডিয়া নিউজ মিডিয়াতে এমনভাবে দেখানো হয়েছে, সেটা যে তার বিপক্ষে যাচ্ছে, এটা মানে একটা যে কোনো
পাড়ার এবং দলের অভ্যন্তর থেকেও কিন্তু বিরুদ্ধ স্বর উঠে স্বর আসছে। শোনা যাচ্ছে, মানে বিমান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ইত্যাদি একদম। বিভিন্ন জায়গায় থেকে হুমায়ুন কবির, আব্দুল গনি, একাধিক জনপ্রতিনিধি হুমায়ুন কবির, সরব এরা সব জনপ্রতিনিধি তারা বলছেন। একদম। সুতরাং তিনি যে খুব ভালো অবস্থাতে নেই এটা ওনারও পক্ষেও বুঝতে অসুবিধা নেই। এই যে চালচলন, এই স্মার্টনেস দেখানো, যে যার নিচের মানে ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে, পায়ের একদম। নিচের মাটি ক্ষয়ে যাচ্ছে, তখন মানুষ বেশি ওভার স্মার্ট থাকবার চেষ্টা করে। আচ্ছা। অনুব্রতর এই যে জিনিসটা, এটা যদি সাইকোলজিক্যালি দেখেন, Show off বলছেন এটা শো অফ করবার চেষ্টা করছে। বেশ, তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তিনিও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। কি ধরনের আচার ব্যবহার তার সঙ্গে অনুব্রত এবং তার যারা সহযোগী ছিলেন তারা করেছিলেন, দেখুন একবার। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন, এটা খুবই কদর্য, এটা মানে শোনা যায় না। কিন্তু এটা যে উনি বলতে পারেন এই ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই। আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন। এবং সবচেয়ে যে দুঃখের বিষয়, পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই। যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো, উনি আমাকে ধমকি দিতেন। আমি আমার স্ত্রী এবং আমার মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন। এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি। এবং উনি অবলীলাক্রমে আনইন্টারাপ্টেডলি উনি আমাকে গালি দিয়ে আমি রাধামোহন বাবুর কাছে আসবো। রাধামোহন বাবু, এই যার ক্যারেক্টার সার্টিফিকেট একজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তিনি দিচ্ছেন, সেই অনুব্রত মণ্ডল দলের অভ্যন্তর থেকে বিরুদ্ধ স্বর শোনা গেলেও শীর্ষ নেতারা এখনো চুপ কেন? কোনো ব্যবস্থা তো তার বিরুদ্ধে হয়নি, একেবারে খুলে আম ঘুরে বেড়াচ্ছেন, হাসি হাসি মুখ। এসডিপিও দপ্তরে নিজের খুশি মতো নিজের সময় মতো গেলেন, পেছনের দরজা দিয়ে ঢুকলেন, বেরিয়ে সোজা পার্টি অফিসে চলে গেলেন, কাউকে তোয়াক্কা করেন না। দেখুন না, এটা ভুল বলছেন যে শুধু ভালো সংগঠক বলে না, শীর্ষ নেতারা যদি মানে অ্যাকশন না নিত তাহলে শোকজ হতো না, শোকজ না হলে ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটা হতো না। করেছে কি এবার শোকজ ক্ষমা চাইতে বলেছিল, ক্ষমা চেয়েছে, ওপেন ক্ষমা মিডিয়ার। হ্যাঁ, হ্যাঁ। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আপনারা যেটা বলছেন অ্যারেস্ট বা এইগুলো, দেখুন আমাদের আইন কিন্তু আইনের মতন চলে। সেকশন 35 বিএনএসএস আর সেকশন 41 অফ সিআরপিসি, যেটা এখন বিএনএসএস হয়ে গেছে, সেখানে বলা হচ্ছে নোটিশ কখন অ্যাকিউজকে দেয় যে পুলিশ থানায় আসতে, যখন পুলিশ মনে করছে যে মানে কোনো একটা মানে কমিশন অফ ক্রাইম হয়েছে, বাট দেয়ার ইজ আ রিজনেবল ডাউট ফর অ্যারেস্টিং, তাই জন্য ইনভেস্টিগেশনের জন্য তাকে ডাকা হয়। ইমিডিয়েট কিন্তু অ্যারেস্ট হয় না। আমাদের যেমনি সুপ্রিম কোর্ট অনেকগুলো জাজমেন্ট বলেছেন, আর্নেস কুমার আর ডিকে বাসু একাধিকবার তাকে হাজিরা দিতে ডাকা সত্ত্বেও তিনি যদি উপস্থিত না হন সেই সময়, ওনার শরীর খারাপ ছিল, উনি কিন্তু উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হননি, এটা কিন্তু ভুল। একটু টাইম নিয়েছেন নিশ্চয়ই, কিন্তু টাইম তো নেওয়াই যায়। খুশি মতো গেছেন না, হাজিরা অনুযায়ী তো জাননি, নিজের খুশি মতো, নিজের খুশি না। অ্যাকচুয়ালি দেখুন জিনিসটা হয়, আমাদেরও অনেকবার হয়েছে যে আমার ক্লায়েন্ট যায়নি, আমরা একটা আমাদের আইনি প্রক্রিয়া টাইম নিয়েছি, এক্সটেনশন অফ টাইম হয়েছে, এগুলো হয়। এটা আমাদের ডিকে বাসু সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছেন, ডিকে বাসু আর আর্নেস কুমারে, এটা কিন্তু সেকশন 35 সাবসেকশন 3 বিএনএসএস এর উপরে স্পেসিফিক বলা আছে। আইন মেনে করছেন এবং পুলিশ এখনো পর্যন্ত যা করেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেটাও আইন না, মেনেই দেখুন হয়েছে। যেটা উনি বলেছেন, দেখুন মা বোনের উপরে মানে এই ভাষা ইউজ করাটা, এটা শব্দ চয়নটা ঠিক হয়নি, এটা আমরাও মানছি না। আমরা আমাদের দেখুন আমাদের মা বোন মানে খুব মানে আমরা 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 মা বোনকে আমরা তো এটাই জানতে চাই যে 14 বছর ধরে যারা ক্ষমতায় রয়েছেন এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কি ব্যবস্থা নিলেন, যিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও? না, পুলিশ মন্ত্রী কি, পুলিশ মন্ত্রী তো নিজের ব্যবস্থা নিতে পারেন না। কে নেবে? পুলিশ নেবে। পুলিশ তো নোটিশ দিয়েছে, পুলিশ নোটিশ দিয়েছে না। আপনি বলুন না, আপনি আচ্ছা একটা কথা বলুন বিএসএফ হাজিরা অনুযায়ী না পৌঁছলে তারপরও সে এক্সটেনশন পায়, তার ফোনটাকে পুলিশ বাজেয়াপ্ত করে না।
সবটাই সবারই মানে ভীষণ স্বাধীনতা রয়েছে এখানে, যা বোঝা যাচ্ছে। অনুব্রত না, না, মণ্ডলেরও না। রয়েছে, পুলিশেরও রয়েছে, না, শুধু একটা রাজ্যের জিনিস- মানুষ তারা কোথায় যাবেন, কার না, কাছে না, যাবেন, না। এটাই একটা রাজ্য বড় প্রশ্ন মানুষের ছিল। জন্যই আমরা আছি, রাজ্য মানুষের জন্যই আইন ব্যবস্থা আছে, রাজ্য মানুষের জন্যই মানে সরকার আপনাকে কি আছে। কোর্টের কাছে যেতে হবে, এটাই তো। না, কোর্টের কাছে কেন, ওনাদের তো এখন নোটিশ সার্ভ হয়েছিল, উনি অ্যাপিয়ার করেছেন। হ্যাঁ। আবার এরপরে কি যা আইনের মতন চলবে, আচ্ছা, আইন আইনের মতন চলছে। আমরা অপেক্ষায় রয়েছি, আইনের মতো চলে কোন দিকে যায়। স্পেসিফিক আছে, তাই জন্য বললাম সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, আর্নেস কুমার আর ডিকে একদম বাসু আইনের স্পেসিফিক মতো নোটিশ। চলবে, কিন্তু বিজেপিও পথে নামবে। ইতিমধ্যেই তারা কিন্তু নিজেদের ব্যবস্থা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই বোলপুরের মাটি কিন্তু রাজ্য রাজনীতির ব্যাটল ফিল্ড হতে চলেছে। অনুব্রত গড় বোলপুরে অনুব্রতর বিরুদ্ধেই এবার বিজেপি মিছিল করবে। সোমবার সেখানে নারী সম্মান যাত্রা করবে গেরুয়া শিবির। কর্মসূচি নেতৃত্ব দেবেন খোদ বিরোধী দলনেতা। সোমবার 9 তারিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বীরভূমে একেবারে বোলপুরে, অর্থাৎ বোলপুরের বাঘের, বীরভূমের বাঘের যে গড়, সেখানে কিন্তু পথে নামবে বঙ্গ বিজেপি। তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে, মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয় বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গে আমি আলাদা করে আসবো, কিন্তু এই পর্যায়ে আমি শতরূপাদির কাছে আসি। শতরূপাদি, বীরভূমের মাটিতে বিজেপি পথে নামবে, ভালো কথা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এত অভিযোগ, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কি হবে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎই বা কি, এই নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অতীতে অনুব্রত মণ্ডল যখন প্রায় 2 বছরের কাছাকাছি জেল কারাবাস করে এলেন, তখন কিন্তু নির্বাচন হলো এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে কিন্তু যতই দুর্নীতির অভিযোগ হোক আর যতই দলীয় কোন্দলের ইঙ্গিত থাক না কেন, কোনো এফেক্ট কিন্তু পড়েনি। তাহলে এই ঘটনাটাকে শুধু অনুব্রত মণ্ডল, যিনি সেই অর্থে কিন্তু নখদন্তবিহীন বলা যেতে পারে, সেই কোণঠাসা অনুব্রত মণ্ডলকে দিয়ে বিজেপির কতটা লাভ হবে? না, এটা ওখানে বিধানসভা একটা বাই ইলেকশন আছে, তো ন্যাচারালি পলিটিক্যাল অ্যাক্টিভিটি হবে। তো সেটা কালীগঞ্জে, হ্যাঁ, বাট কালীগঞ্জে আছে, কিন্তু যে কোনো জায়গায় এখন বাই ইলেকশনের সময় হলে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি তো করা যে কোনো জায়গায় লাভবান। মানে বিজেপির একটা ইস্যু চাই, ইস্যু চাই না, ইস্যু তো এসে গেল। আজকে যেখানে অনুব্রত আজকে প্রথম এরকম করছে না, কিন্তু আমরা ঠিক আছে, আমরা লাস্ট 8-9 দিন ধরে এটা নিয়ে আলোচনা করছি ঠিকই, কিন্তু এইটাই তো স্বভাব। আর ভিসি যেটা বলেছে সেটা আমরা তো সবাই মিলে দেখেছি এতদিন ধরে, কাকে চারাম কাকে গুড় বাতাসা। ইনফ্যাক্ট পুলিশকে বহুবার বলেছে, নিজেও আসবে, যখন অ্যাপোলোজাইজ করছিল তখনও বলছে ওনাকে অ্যারেস্ট করেছিল অনুব্রত। এক সেকেন্ড, আমি বলছি কি এর আগেও মানে অনুব্রত নিজেই বলেছে উনি নাকি আবার পুলিশকে হেল্প করেছে, পুলিশকে ট্রান্সফার করানো, পুলিশকে চাপকানো, পুলিশকে থ্রেটেন করা, এটা কিন্তু প্রথমবার হচ্ছে না। এবং যা ভাষা, এখন তো তোমরা ব্লিপ করে করে দেখাচ্ছ, কিন্তু প্রথম যখন আনএডিটেড যখন আমরা শুনছিলাম যে পুলিশের মা এবং বউকে এইরকম ভাবে অপমানজনক কথা বলা ভাষা, কৃষ্ণমণ্ডলের বিরুদ্ধে তো কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল। শতরূপাদি, সিবিআই বাড়ি থেকে যেভাবে ঠাকুরঘর থেকে কলার ধরে তুলে নিয়ে গিয়েছিল, তাতে এই রাজ্যের মানুষ ভেবেছিলেন, বীরভূমের মানুষ ভেবেছিলেন কৃষ্ণমণ্ডল কোনোদিন বোলপুরের মাটিতে পৌঁছতেই পারবেন না। সেই কৃষ্ণমণ্ডল আজকে এসডিপিও অফিসের পিছনের দরজা দিয়ে হাসি হাসি মুখে ঢুকছেন, তাও কি নোটিফিকেশন দেওয়ার 5 দিন পরে প্রমাণ করতে পারেনি, তবেই তো শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সবকিছুতে বেচারা সিবিআই কে ডাকাডাকি করলে তো মুশকিল।
সিবিআই যদিও আমি স্পোক্সপারসন নই, কিন্তু তাও আমি বলবো যে সিবিআই এই রেকর্ডিং এর পর খবরে যা শুনলাম যে সিবিআই এখন যাদের ও আগে থ্রেট করেছিল, অনুব্রত আগে যাদের থ্রেট করেছিল তাদেরও ফোন এখন রেকর্ডিং করা হচ্ছে। কিন্তু এখানে উই আর মুভিং ফ্রম দ্য ফোকাস। এখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারবার অনুব্রত কিন্তু সিরিয়াল অফেন্ডার, আর আমরা জানি যে জেলকে আমরা এখন অনুব্রত মণ্ডল হ্যাবিচুয়াল অফেন্ডার, সেটা জানা সত্ত্বেও তার বিরুদ্ধে এত কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, তার সত্ত্বেও অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফিরে এলেন। বোলপুরে তিনি এখনো রয়েছেন, নিজের বাড়িতে নিজের খুশি মতো চলাফেরা করছেন। রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল যেমন উঠবে, তার পাশাপাশি সিবিআই কি ভূমিকা নিয়েছিল সেই প্রশ্ন নিয়েও কিন্তু আমাদের আবারও জিজ্ঞাসা থাকবে। গত শনিবার রাতে অনুব্রত মণ্ডলকে বিশ্রামের পরামর্শ দিয়ে কোথায় গেলেন চিকিৎসক ডক্টর হিটলার চৌধুরী? বাড়ি, ফ্ল্যাট, স্বাস্থ্যকেন্দ্রে বারবার গিয়েও, এমনকি গতকাল পর্যন্ত গিয়েও ডক্টর চৌধুরীর খোঁজ মিলল না। তিনি এখন কোথায়? তিনিও বিশ্রাম নিচ্ছেন। এক দুবার এমনি জাস্ট যাতায়াত দেখা, এটাই হয়েছে আর কিছু না। জাস্ট জানি যে উনি থাকেন, এরকম নতুন এসেছেন, এখনো আমি দেখতে পাচ্ছি না। তাহলে সৈকত, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ঠিক কোন জায়গায় রয়েছেন? তিনি একেবারে নিরাপদ, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, তাহলে কি বলা যায়? রাজ্যের মানুষজন তারা নিশ্চিন্ত হয়ে যাবেন, শাসক দল কি খুশি হয়ে যাবে? অনুব্রত মণ্ডল মৌখিকভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন, তার পাশাপাশি এসডিপিও দপ্তরে জবেই হোক দেখা তো করে এসেছেন, হাজিরা দিয়ে এসেছেন, তাহলে সেটাও কি একটা সন্তোষের জায়গা বলেই ধরে নিতে হবে? অনুব্রত মণ্ডল নিজের মতো থাকবেন। দুদিন বাংলার রাজনীতির চালচলন কোন দিকে যাবে তার উপর নির্ভর করবে কেষ্ট তৃণমূলে থাকবেন নাকি বিজেপিতে থাকবেন। ইতিমধ্যে 48 ঘন্টা ধরে সব ব্রেকিং নিউজ, আমি বিশ্বাস করি যে হয়তো এটা গুজবও হতে পারে, তাতে লালমোহন বাবুর ডিফেন্ড করার দায় থাকবে না, আবার শতরূপাদিদের এত স্ট্রংলি বিরোধিতা করবারও দায় থাকবে না। কিন্তু গুরুত্বপূর্ণ আপনি আইনের ভাষাগুলো বুঝিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু এই প্রশ্নের উত্তরটা দয়া করে দেবেন যে অম্বিকেশ মহাপাত্র, তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্যদের বেলা এই অনুব্রতর মতন এতটা গ্রেস মার্ক কি দিয়েছিলেন? আজ যদি এই একই কাজ কোন বিরোধী দলের কর্মী করতেন, ইতিমধ্যে চেন্নাই থেকে, কাশ্মীর থেকে পুলিশ গিয়ে তুলে নিয়ে চলে আসতো। শর্মিষ্ঠাকে গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। একদম। আমি যেটা গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখুন, এক হচ্ছে এই রাজ্যের সরকার ডিজি রাজীব কুমারকে যখন সিবিআই ইডি দুর্নীতির অপরাধে গ্রেপ্তার করতে হেফাজতে নিতে চেয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছিলেন। আইসি লিটন হালদারের পাশে থাকলেন না। তার মানে যে পুলিশ অফিসারদের প্রয়োজনের সময় তৃণমূল কাজে লাগিয়ে ভোট লুট করেছে, হুমকি কালচার, থ্রেট কালচারকে এস্টাবলিশ করেছে বিরোধীদের বিরুদ্ধে, সেই পুলিশ অফিসারদের বিপদে মা বোন তুলে গালিগালাজ করলে তখন এই তৃণমূল কিন্তু মা মাটি মানুষের সরকার থাকে না, তারা কিন্তু কেষ্টদের পক্ষে গিয়ে দাঁড়ায়। আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে, তাহলে কি আমাদের সোমবার এই নারী সম্মান যাত্রা বিজেপি যেটা করতে চলেছে বোলপুরে, সেদিকে নজর রাখতে হবে? দেখুন, নারী সম্মান যাত্রার দিকে নজর এই কারণেই রাখতে হবে, আদৌ কি শুভেন্দু অধিকারীরা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মিছিল করতে যাচ্ছেন, নাকি শুভেন্দু বাবুরা অনুব্রতকে মালা পরিয়ে বীরের মতন বরণ করতে যাচ্ছেন? আমি দুটো পয়েন্ট একটু বলে দিই। এক, সেটা হচ্ছে এই রাজ্যের সরকার এই সময়ে যে ভূমিকা পালন করেছে এটা খুব স্বাভাবিক। আমরা আরাবুল মডেল দেখেছি, শওকত মডেল দেখেছি, শোকজ, সাসপেন্ড, ক্ষমা চাওয়া, এসব তৃণমূলের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এসব একটু ভুল হয়ে যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি। কিন্তু যে বিজেপি আজকে এত কথা বলছে, সিবিআই অ্যারেস্ট করেছিল, 150 কোটি সম্পত্তি অনুব্রত সিজ করা হয়েছে, 15টা মেয়ের প্রপার্টি চেক করা হয়েছে, সিবিআই একের পর এক আইনজীবী একের পর এক ডেটে তার জামিনের বিরোধিতা করে, ট্রান্সলেটর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সেই আচ্ছা, অভিযোগগুলো উত্তর শুনতে হবে, অভিযোগগুলো উত্তরগুলো শুনি। আমি আবারও বলছি, অনুব্রত ইজ আউট অন বেল, এবং অনুব্রত তোমার যদি মনে থাকে যেদিন তিহার জেল থেকে পশ্চিমবঙ্গে পৌঁছেছিল, প্রথম তোমাদের ক্যামেরা যখন জিজ্ঞেস করেছিল, উনি তখন ভীষণ বিনয়ের মতন, একেবারে মেনি বেড়ালের মতন, ভিজে বেড়ালের মতন বলেছিল না, শরীর তো অনেক পরে খারাপ হয়েছিল, চুল রং করা, তাতে বলেছিল এক সেকেন্ড সরকার বলেছিল যে আমি কোন
অনুব্রত বারবার বলেছিল যে আমি কোনো বিতর্কের মধ্যে জড়াবো না। সেই অনুব্রত ব্যাক টু ফর্ম, কি না কম নাকি লোক হচ্ছে পুলিশ রিপোর্ট করেছে, মানে এই যে কম্পিটিশন নিজের দলে নিজেকে আপনি বলছেন যে একেবারে ব্যাক টু স্কয়ার ওয়ান। অনুব্রত মণ্ডলেই আছেন, তিনি আবারও নিজের ফর্মে ফিরে এসেছেন। বেশ, অপারেশন সিঁদুর নিয়ে একদিকে যখন সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছে, তখন শাসক দলের অভ্যন্তরে কিন্তু বিতর্ক এখনো চলছে। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কি বললেন দেখুন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্তবাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএকে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি। একের পর এক নক্কারজনক মন্তব্য। এবার কৈলাস বিজয়বর্গীয় শোনাবো। মহিলাদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন কৈলাস বিজয়বর্গীয়। এই প্রথম কিন্তু নয়, এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন। এবার কি বললেন দেখুন। कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी एक कहावत है विदेश में। अपने यहाँ मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर बेचारा मेरे साथ मैं मना कर देता हूँ। শত্রুপতির কাছে আসবো। শত্রুপতি, নিঃসন্দেহে দুটো আলাদা একেবারে মহিলাদের পোশাক নিয়ে এবং এখানে হচ্ছে অপারেশন সিঁদুরের সমালোচনা। কিন্তু দেখুন, সমালোচনা মানুষ তখনই করতে পারে যখন সে নিজে পরিষ্কার থাকে। বিজেপি যখন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে সমালোচনা করছে, তখন খুব স্বাভাবিকভাবেই বিজয় সায়ের উদাহরণ উঠে আসবে বা কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য নিয়ে উদাহরণ তো উঠে আসবে। না 100 বার কৈলাস বিজয়বর্গীয় যেটা বলেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং যেটা সবচেয়ে দুঃখের, যেটা আমি বলবো, যে কৈলাসী যখন কথা বলছে তখন ওখানে আবার সেই বক্তব্য নিয়ে হাততালি দিচ্ছে। তার মানে আমাকে এটা ধরে নিতে হবে যে ওই রাজ্যের বেশ কিছু লোকজন আছে যারা এই মন্তব্য পুষিয়ে রাখে। কিন্তু সেটা তো ঠিক নয়। তার কারণ আমরাও যেরকম মানে মধ্যপ্রদেশকে আমরা 4 জন লোক বা এই একজন নেতা বা 2-3 জন নেতা যারা উল্টোপাল্টা কথা বলেছে, সেই বেসিসে আমরা ক্যাটাগরাইজ করবো না, বিজেপিকেও সেই একই স্টেটাতে ফেলবো না। কিন্তু তাহলে এই অনুব্রত এবং মুখ্যমন্ত্রীর কমেন্টস এবং মহিলা মন্ত্রীদের কমেন্টস, তাহলে কি পশ্চিমবঙ্গটাই তাই? সেটা তো নয়। এই একটা দলের প্রতিনিধিরা এরকম কন্টিনিউয়াসলি বলে এবং তাদের শীর্ষ নেতৃত্ব এইটাতে এগ্রি করে বা নীরব থাকে, কোনো কথা বলে না। সেইখানেই তফাৎ। আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথাগুলো বলেছে সেটা এন্টায়ারলি ওরা বলছে, চন্দ্রিমা বলছে সেটা নাকি তার ব্যক্তিগত কথা, কিন্তু মাননীয় লিডার অফ অপোজিশন যেটা বলেছে যে ইমিডিয়েটলি এনআইএ অ্যাকশন নেওয়া উচিত। কেন? তার কারণ নরেন্দ্রনাথ চক্রবর্তীর এনআইএ অ্যাকশন নেওয়া উচিত লিডার অফ অপোজিশন বলেছে ওই লাইনটার জন্য, যেখানে উনি বলেছেন ভারতবর্ষের সঙ্গে নাকি পাকিস্তানের সেটিং আছে। কিন্তু বাকি কৈলাস বিজয়বর্গীয় হোক কি আর যে কি কুমার ফুমার যারা অন্য যে নেতারা অপমানজনক কথা বলেছে হবে, কারণ ভারতীয় জনতা পার্টির লাইন অফ অ্যাকশন একেবারে অন্যরকম হবে। নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব হয় ব্যবস্থা নেবে, না হলে তারা নিশ্চয়ই সাপোর্ট করে। তুমি জাস্ট দেখতে থাকো। আমি বলছি ইমিডিয়েট নিজাত রিঅ্যাকশন বিজেপি নেয় না ঠিকই, কিন্তু বিজেপি যখন অ্যাকশন নেয় ধুয়ে মুছে সাফ হয়ে যায়। লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন। বেশ, রাধামোহন বাবু বলতে পারবেন। দেখুন, প্রশ্নটা কিন্তু আপনার দিকেও সেই একই রকম ভাবে আসবে। সেটা হচ্ছে শাসক যখন সমালোচনা করে বিজয় শাহ কেন এখনো রয়েছেন, বিজয় শাহকে কেন বহিষ্কার করা হয়নি, তার পাশাপাশি অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় নাই, নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা হয়েছে? অখিলগিরি, দেখুন আমি একটা কথা বলি আপনাকে,
মা বোন আমাদের যেমনি বাংলাতে আমরা মাথার উপরে রাখি, সেমনি আমরা সম্মানভাবে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে রাখি। আপনি বিজয় সাহের কথা বললেন, বিজয় সাহেব যার সুপ্রিম কোর্ট বলছে এটা গাটার ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আমাদের গর্ব আমাদের সোফিয়া কুরেশিকে নিয়ে যেটা বলেছিল বিজয় সাহা, সেটা মানা যায় না। তার আগেন্স্টে কি এনআই অ্যাকশন নেবে বিজেপি? এটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে এনআইএ অ্যাকশন কি ওইসবের জন্য নাই নাকি? আরে এনআইএ অ্যাকশন না, ন্যাশনাল কি বলছেন? ইনভেস্টিগেটিভ এজেন্সি। আরে উনি তো কর্নাল, আরে সোফিয়া কুরেশি তো কর্নাল, আর্মির লোক, উনি এয়ারফোর্স। তিনটে শুনুন, আর্মি তিনটে উইং হয়, তার আগেন্স্টে আপনি একটা মহিলা, তার আগেন্স্টে আপনি উল্টোপাল্টা কথা বলছেন। বিজয় সাহেব আপনার মন্ত্রী, সেটা সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে, আপনারা অ্যাকশন নেননি কেন? আপনারা অ্যাকশন নেননি কেন? বিজয় বর্গীয়ের আগেন্স্টে অ্যাকশন নেননি কেন? দিলীপ ঘোষের আগেন্স্টে অ্যাকশন নেননি কেন? যে মহিলা দলিত গায়ে যে আপনাদের লিডার টয়লেট করেছে তার অ্যাকশন নেননি কেন? হরিদ্বারে যে রেপ হচ্ছে, উত্তরাখণ্ডে রেপ হচ্ছে, অ্যাকশন নেয়নি। বেশ বেশ বেশ, বিজেপি তো অ্যাকশন নেয়নি, সে তো বোঝা গেল। তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছে আপনি একটু পরিষ্কার করুন। আমরা অনুব্রত মণ্ডল যিনি বলেছেন এই কথাটা আমরা সমর্থন করি না। এটা একটা কাম্য না, মানা যায় না, নিন্দনীয়। করেন না সেটা আমরা একেবারে ক্যামেরার সামনে দেখেছি। তাহলে কি বাকিরা সমর্থন করেন বলে আমরা ধরে নেব? না, বাকিরা তো দেখুন, আমরা তো তাহলে ক্ষমা চাইতে বললাম, তারপরে দেখুন ওই মৌখিক ক্ষমাটায় আপনারা রাজি? না না, আমাদের এখনো বলছে আজকে ছত্রপতি এক সেকেন্ড, আজকে কোনো বিরোধী দলের যদি কেউ হতেন, বা আমি ধরে নিলাম একজন সাধারণ মানুষ, তিনি যদি এই কাজটা করতেন যেটা অনুব্রত মণ্ডল করেছেন, তারপরে যে ক্ষমাটা অনুব্রত মণ্ডল চেয়েছেন সেই ক্ষমাটা যদি অনুব্রত মণ্ডল চাইতেন, তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস মেনে নিত তো? দেখুন, অনুব্রত মণ্ডল শুধু ক্ষমা চাননি, তাহলে উনাকে নোটিশও করা হয়েছে, পুলিশ নোটিশ করেছে, উনি গেছেন, অ্যাপিয়ার করেছেন। অ্যাপিয়ার করার পর না না, এক লাইন কেন, তুমি তো বলো না, তোমার সুশান্ত ঘোষ চেনো তো, তার ভিডিও ভাইরাল হয়েছিল, খুব ভালো ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে তোমাদের কেরালা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন না, হয়ে গেছে, আপনি সিপিএম পরিবর্তনের কেরালাতে কথা বলুন। এরা তো থেকে থেকে বলে, পরেরটাই থেকে থেকে বলে। আর 14 বছর। ধানতলার বানতলার তো বলোই না, আমি গত এক সপ্তাহের কথা জানতে চাইছি, আমি গত এক সপ্তাহের কথা জানতে চাইছি। সৈকত, এক সেকেন্ড, আমার একটুখানি ক্লারিফিকেশনের প্রয়োজন আছে, রাধামোহন বাবু দিতে পারবেন? হ্যাঁ, আমাদের দেখুন শৃঙ্খলা রক্ষা কমিটিও নিজের ডিসিশন নেবেন। আর জিনিসটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই ওনার মিটিং আছে, মিটিং এটা আসবে, এটা কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন একটা কথা বলি, মা বোন কিন্তু সব জায়গায় আমরা আমাদেরকে রেসপেক্টে রাখতে হয়। এবার না না, ক্যাসেটের কিছু নেই, তুমি তো বলো না ভাই, তোমরা তো একদম মা বোনকে একদম মানে আপনি পিছিয়ে যাবেন না, 14 বছরে আগে যাবেন না। এবার জিনিসটা হচ্ছে, দেখুন একটা কথা বলি, আমরা কিন্তু দেখুন আমাদের পুলিশ অনুব্রত মণ্ডলকে ডেকেছেন, উনি গেছেন, এই প্রক্রিয়াতে আরম্ভ হচ্ছে, এটা আইনের কথা, আইনে আমরা কিন্তু কোথাও ইন্টারফেয়ার করিনি, আমরা কোথাও ইন্টারফেয়ার এরা দুটো সিপিএম বিজেপি যে মিলে গেছে রংটা, এরা এনারা তো অ্যাকশন নেন না। বেশ, সিপিএম বিজেপি মিলে গেছে, বিজেপির মিছিল রয়েছে। বেশ, বলো। কৈলাস বিজয়বর্গীয় মডেল, অনুব্রত মণ্ডল গত 4-5 বছর ধরে এই নারীদের প্রতি একের পর এক কুরুচিকর মন্তব্য, কৈলাস বিজয়বর্গীয় ছেলের যেভাবে ব্যাট নিয়ে 2-3 জনকে পেটানোর ছবি ভাইরাল হয়েছে, কিংবা কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের প্রতি যে অভিযোগ খোদ তথাগতবাবু করেছেন, তাতে প্রমাণিত যে বিজেপি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আর উল্টো দিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও তৃণমূলের ব্যবস্থা নেওয়ার কোনো সাহস নেই। আমি বলছি পার্থক্য আছে, আমাদের বিরুদ্ধে যাই অভিযোগ হোক না কেন, আমাদের সবাই ব্যবস্থা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমের ওপর, ইউটিউবারদের ওপর, প্রতিবাদীদের ওপর, পুলিশ অফিসারদের ওপর যারাই প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক ভাবনা চিন্তা এই রাজ্যের সরকার করছে, তাতে প্রমাণিত যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেষ্টদের বাঁচানোর সরকার, প্রতিবাদীদের হয়রানি করবার সরকার। এইটা গণতন্ত্রের ছবি হতে পারে না। মাটি মানুষের সরকারের বেশ, একদম আমি সৈকতের প্রসঙ্গেই যাই। কৈলাস বিজয়বর্গীয় সত্যি তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? এই প্রথম তো নয়, কৈলাস বিজয়বর্গীয় অতীতে একাধিকবার 2022, 2023 বারবার তিনি এই ধরনের মন্তব্য, কুরুচিকর মন্তব্য একাধিকবার করেছেন। সেই রেফারেন্সটা একবার দেখিয়ে দিই। इतने गंदे कपड़े पहन के निकलती है कि अपन महिलाओं को देवी बोलते हैं, उनमें देवी का स्वरूप नहीं दिखता, बिल्कुल सुपर्ण सा लगती है। सच में अच्छे सुंदर भगवान ने शरीर दिया है, जरा अच्छे कपड़े पहनो। बॉयफ्रेंड कभी बदल लेती लड़की। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে
কাছে আসবো। আমি পরিষ্কার করে দিচ্ছি, একটাতে উনি মহিলাদের দেবীর সঙ্গে যেখানে তুলনা করা হয় ভারতবর্ষে, সেখানে তিনি মহিলাদের শূর্পনখা বলছেন। আগেও পোশাক নিয়ে কথা বলেছেন, 2022-2023 তিনি বলছেন মহিলারা যখন তখন বয়ফ্রেন্ড বদলাতে পারে। এহানো কৈলাস বিজয়বর্গীয় আগে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ছিলেন, আমরা জানি তার অবস্থান বদল হয়েছে, পশ্চিমবঙ্গের দায়িত্ব আর নেই, কিন্তু সেই অর্থে কৈলাস বিজয়বর্গীয় ডানা কি সত্যি সত্যিই ছাঁটা হয়েছে? যদি হয়ে থাকতো 2025 সালেও এই ধরনের কথা বলা স্পর্ধা তিনি রাখেন কি করে? না, প্রথম বলি এই যে ওনার যে মহিলাদের পোশাক নিয়ে যে মন্তব্য, এটা কিন্তু উনি আরএসএস এর লাইনেই বলছেন। 6/2/2025 মোহন ভাগবত বলছেন মহিলারা ট্র্যাডিশনাল ক্লথে যতখানি সুন্দর দেখায় অন্য পোশাকে তা দেখায় না। মহিলাদের পোশাক নিয়ে বলবার উনি কে? মোহন ভাগবত কে? সুতরাং এই যে মোহন ভাগবতের যে কথা, সেটার পরিপ্রেক্ষিতে বলছে। বাদবাকি তো মোহন ভাগবতের মতো ওনার জ্ঞান বা ইয়ে নেই। ওনার যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাচ্ছে মহিলাদের প্রতি বাজে কথা বলবার স্বভাব, যেটা শূর্পনখা, এসব বাজে বাজে কথা একটা নেতা হওয়ার অযোগ্য একটা ব্যক্তি সেইরকমভাবে বলে যাচ্ছে, এটা তো অশিক্ষিতের মতো কথা, একদম অশিক্ষিতের মতো কথা। আর অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বলছে, তার বিরুদ্ধে তো এফআইআর তো হয়েছে, ও তো জেলে ভরা উচিত, একদম জেলে ভরা উচিত। বলছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সে ওখানে ডেকে নিয়ে এসছে, গুলি মারা হয়েছে। এটা কি পাগল নাকি? এরকম ভাবে কথা বলছে এবং তারপরে সে ঘুরে বেড়াচ্ছে। একটা বিধায়ক এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, তার কাছে প্রুফ কি আছে? প্রুফ থাকলে তিনি এনআইএকে দিন, আর যদি তা না থাকে তাহলে তিনি এই কথা বললেন, তার জন্য তো দেশদ্রোহিতার অভিযোগে তার প্রতি ইউএপিএ ধারায় মামলা হওয়া উচিত একদম। বেশ, আমি এই জায়গায় আপনাদের দেখাবো কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে সরব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে কি বলা হয়েছে, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে উত্তর চাই, আপনি কি কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যকে সমর্থন করেন? মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা কি এখন আপনার দলের আনঅফিশিয়াল পলিসি হয়ে গেছে? এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং পদত্যাগ করতে বলুন। এর চেয়ে কম কিছু করা হলে ধরে নেওয়া হবে এটাকে সক্রিয়ভাবে অনুমোদন করা হচ্ছে। কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। তিনি নিজেকে একটু ভাবুন, এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে, সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে, যথার্থভাবেই দাবি করেছে। আমি খুব সংক্ষেপে একবার রাধামোহন বাবুর কাছে যাব। ধরে নিন এই পোস্টটাই যদি বিজেপি করতো অনুব্রত মণ্ডলকে নিয়ে, তাহলে কি উত্তর দিতেন? না দেখুন, সেটা তো আমরা জানি, সবাই জানি যে বিজেপি কিন্তু মানে যে নেতাগুলো মহিলাদের আগেনস্টে উল্টোপাল্টা কথা বলে, নোংরা কথা বলে, তাদের কিন্তু মাথায় তুলে নাচানাচি করে, যেটা আমরা কৈলাস বিজয়বর্গীয়কে দেখেছিলাম যখন উনি, না আমি একটু বলে নিই কাইন্ডলি, যেটা আমরা এখানে দেখেছিলাম যখন কৈলাস বিজয়বর্গী এখানকার বেঙ্গলের পদাধিকারী ছিল। আমরা হ্যাঁ, এবার এটাই তৃণমূল কি ব্যবস্থা নেয়। তৃণমূল দেখুন মানে ইমিডিয়েটলি, মানে উইদিন 4 আওয়ার্স অ্যাকশন নিলেন, ক্ষমা চাইতে বললেন। এক্স্যাক্টলি। সেকেন্ড হচ্ছে আইনের মতন, কেন দেখুন এগুলো আইনের প্রক্রিয়া আছে, একটা হ্যাঁ আইনের মতন চলবে, আইনটা চলছে। ফির একবার দীঘার জগন্নাথ মন্দির ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করছেন হিন্দুদের ভাবাবেগে আঘাত করে প্রসাদের নামে স্থানীয় দোকানে মিষ্টি পাঠানো হবে। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন। নকুলদানা বাতাসা কিন্তু মন্দিরের পুরোহিত বানায় না, ওখান থেকে আমাদের কিনে নিতে হয়। কেনার পর সেটা কিন্তু সে যে ধর্মের মানুষই হোক তার দেবদেবীর শ্রীচরণে সমর্পণ করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি। তা প্যাড়া গজা কে বানাবে? প্যাড়া গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে।
রবীন্দ্রনাথবাবু, খুব স্বাভাবিকভাবেই একটা মানে কৌতূহলের জায়গা, সেটা হচ্ছে পেঁড়া বা গজা ধর্মীয় মেরুকরণ, সেখানে নায়ক নায়িকা হয়ে উঠতে পারে, এটা আপনি কখনো কল্পনা করেছিলেন? মানে পশ্চিমবঙ্গ বলেই সম্ভব? না কোনো এই তো শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন একটা বিরাট ব্যাপার, সব কি এখন প্যারাতে ঠেকলো? তো একটা সরকারের এটা দায়িত্ব যে লোকের বাড়িতে পাশে, আমার বাড়িতে এসে প্যারা এসে পৌঁছলো, আমার পাশের বাড়িতে যদি কোনো মুসলিম থাকে তার বাড়িতে তো নিশ্চয়ই তারা দিতে পারবে না। তো সরকার এরকম বিভাজন করতে পারে যে আমি হিন্দুদের, একে তো সরকারি টাকায় 200 কোটি টাকায় ওটা প্রজেক্টটা করা হলো, তারপর সেই মন্দিরের প্যারা লোকের বাড়ি বাড়ি পৌঁছানো হবে। এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এটা উন্নয়ন, দেশের ছেলেমেয়েগুলোর চাকরি নেই, এত দুর্নীতিতে ভরে গেছে, আর তার মধ্যে প্যারা বিতরণ হচ্ছে। এটা একটা অসম্ভব বাজে একটা কৌশল, এটা মানুষ সমর্থন করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন দেখুন একবার। আগামী দিন আমরা চেষ্টা করব এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে শতরূপাদি, এখন সব থেকে সহজ উপায় হচ্ছে এই পেঁড়া কারা গ্রহণ করলেন সেটা দিয়েই বিচার করা যাবে তারা আসল হিন্দু কিনা। না দেখো, এটাকে অবভিয়াসলি প্রত্যেকেরই একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকবে, কিন্তু লিডার অফ অপোজিশন যদি মেদিনীপুরের কোনো ব্যাপারে কোনো কথা বলেন তাহলে সেটা ধরে নেওয়া উচিত যে যদি একটা সৎ উদ্দেশ্য নিয়ে প্রসাদ কেন নকুলদানাও যায় তাহলেও আমার মনে হয় সেটা গ্রহণযোগ্য, কিন্তু এখানে উদ্দেশ্যটাই গন্ডগোল। উদ্দেশ্যটাই গন্ডগোল। উদ্দেশ্যে গন্ডগোল। বিজেপি অ্যাকচুয়ালি উদ্দেশ্য গন্ডগোল না, ওরা তো উদ্দেশ্যই জানে না, ওরা তাই জেনে হিন্দু আর মুসলমান করেই শুধু চলে গেল পুরো, মানে 14 বছর মানে আপনি 2014 থেকে ধরে নিন এখন অব্দি হিন্দু মুসলমান, কিন্তু দেশ কোথায় চলে যাচ্ছে, ইকোনমি কোথায় চলে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেছে। এবার দেখুন একটা কথা বলি, কেন দীঘাতে জগন্নাথ মন্দিরে 5 বছরে যারা একটা কারখানার ছবি পাঠাতে পারেনি তারা রাম মন্দিরের ছবি বাড়ি বাড়ি পাঠিয়েছিল। সেই মডেলেই যে মুখ্যমন্ত্রী 5 বছরে চাকরির খাম পাঠাতে পারে না, যে মুখ্যমন্ত্রী 5 বছরে পশ্চিমবাংলার মাটিতে অন্ন বস্ত্র বাসস্থানের গ্যারান্টি দিতে পারে না, তিনি এখন পেড়া খাওয়াচ্ছেন। ভোট রাজনীতির অঙ্ক, বাড়িতে বাড়িতে ধর্মীয় উন্মাদনা, হিন্দুত্বের রাজনীতি যা আরএসএস চায় সেই এজেন্ডাতে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আলোচনা শেষ, সকলকে ধন্যবাদ।